আমার পক্ষে সম্ভব নয়। আপনি কি বলছেন স্যার? পুলিশের ঠিক যেমন রূপ উচিত প্রতীক্ষা যদি বললে যেমন গান্ধীজি ছাড়া যায় না, তেমনি ওই অসক্ষম মধ্যে চেষ্টা করলে একটি ভালোবাসা যায় না। তার চুটে চাই মনুষ্যত্ব, মনুষ্যত্ব। প্রতীক্ষা মুখ সামনে কথা বলো। তাও কত টাকায় বিক্রি হলে ওই রজত বাবু আর সত্য বাবুর কাছে? আমি বিক্রি? তোমার কথা ভুল হচ্ছে প্রতীক্ষা, তোমার কথা ভুল হচ্ছে। ওই রাস্তায় পড়ে থাকা একটা নুড়ি পাথরকে নারায়ণ সেনা ভাবা। শুভঙ্কর, এই তোমার আদর্শ? সত্যি স্যার, আপনার প্রতি আমাদের অনেক ভরসা ছিল স্যার। রজিত বাবু, ভরসা আপনারা কেন করেন ভরসা? ওই এদের মতো সরকারি অফিসারগুলোর উপর দিনের কেন ভরসা করেন? ওই ডাক্তার থেকে শুরু করে লয়ার পর্যন্ত, পুলিশ থেকে শুরু করে ওই সিভিল ইঞ্জিনিয়ার পর্যন্ত দিনের পর দিন ওই সাধারণ জনতা হত্যা করে, আর ওই সাধারণ জনতাকে কুকুর ছাগল মনে করে ওই সাধারণ জনতার বাচ্চাকে পাবলাই সার্কিটার চিনতে সাফ করে ফেলে। প্রতীক্ষা, মুখ সামলে কথা বলো। ভুলে যাচ্ছ তুমি একজন অন ডিউটি অফিসারের সঙ্গে কথা বলছো। আমাকে অপমান করার জন্য আমি তোমাকে একটু অ্যারেস্ট করতে পারি। ঘুষ দিয়ে বেরিয়ে যাবো অফিসার, আর আপনাদের ঘুষ ছাড়া কিছুই বোঝেন না, সেটা সবাই জানে। আরে আমি তো জানি। যদি কোনো পুলিশ অফিসারের মা বোন রেপ হয়, তাহলে সেই রেপিস্টের কাছ থেকে মোটা টাকা নিয়ে অফিসারলি তাকে ছেড়ে দিন। মা বোন রেপ হয়েছে তো এদের কি ওই গোড়াকে জলপানির পয়সাটা বেরিয়ে হচ্ছে। হ্যাঁ, মারলাম। আর এক্ষুনি তুমি এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে না গেলে আরো মেরে মারহানির মামলাতে তোমাকে আমি রক্ষাপে ভরে দেবো। অপকার না করলেও অপকার আপনারা করতে পারেন, তা আমি জানি। সেই রূপটা তো চোখের সামনে দেখলাম। তবে যাবার আগে একটা কথা বলে যাচ্ছি, ওই চাকরির যদি কিছু হয়ে যায় তাহলে কিন্তু এই প্রতীক্ষা করবে না। এবার আমরা কি করবো? লোকাকে ঢুকবো না চোখের জলে চোখে শুকিয়ে বাড়ি ফিরে যাবো। এখানে খুশি যান, দয়া করে আর আমার মাথাটা খারাপ করবেন না কাকিমা। একদম চোখ, দয়া করে আমাকে আর কাকিমা বলে ডাকবেন না অফিসার। আমি কোন ঘুষখোর চেতনাহীন পুলিশ অফিসারের কাছ থেকে মা, মাসিমা, কাকিমা ডাক্তার শুনতে চাই না। আপনি কি বলছেন? ঠিকই বলছি। আর যাবার আগে আপনাকে একটা কথা বলে যাচ্ছি অফিসার, পাখির কিছু হয়ে গেলে মানুষ আপনাকে কি করবে আমি জানি না, তবে ভগবান আপনাকে ক্ষমা করবে না। তারপরে যতই ইচ্ছে আপনি ওই ভগবানের নামে মানহানির মামলা করবেন। ওই ভগবানের নামে আপনি মানহানির মামলা করবেন, মানহানির মামলা করবেন। আপনি ঠিক করলেন না শুভঙ্কর। সেই দিন সেই হাবিলদার শুভঙ্করের মধ্যে আমি যে সততা দেখেছিলাম, অজসী শুভঙ্করের মধ্যে তার লেশমাত্র দেখতে পেলাম না। এসেছিলাম ধরা দিতে, সাক্ষী দিতে। এখন আমি ফিরে যাচ্ছি কেন যাই না। আমি একজন অপরাধী জানি ঠিকই, তা বলে অন্য কোন অপরাধীর কাছে ধরা দিতে পারবো না। সবাই তো অনেক কিছু বলে চলে গেল মহাদেব বাবু, আপনি কিছু বলে যান। আমার বলার কিছু নেই স্যার, শুধু আজ জিজ্ঞাসা করব। আমি জানি আপনি আপনার বোনকে খুব ভালোবাসেন, তাই সেই গুণের দিব্যি দিয়ে বলুন তো, সত্যি তো আপনি ঘুষ খেয়েছেন? পারবো না মহাদেব বাবু, সে কথা কিছুতেই আপনাকে বলতে পারবো না। কারণ ঘুষ না খেলেও ওই পরের জন্য যে আজ আমাকে চুপ করে থাকতে হলো। তার মানে ওই সত্যপ্রিয়া রজত আবার বোনকে আটকে রেখেছে।
প্রলোভ বা লোভ থেকে আমার বোনকে একেবারে অন্ধ করে দিয়েছে। ওরা বলেছে 7 দিনের মধ্যে পিঙ্কিকে এখান থেকে নিয়ে চলে না গেলে ওরা পিঙ্কিকে মেরে ফেলবে। স্যার এ আপনি কি বলছেন স্যার? আমি যে কথাটা এতক্ষণ কাউকে বলতে পারিনি মহাদেব বাবু, আমি কাউকে বলতে পারলাম না, কারণ আমি অফিসার হলো একজন মানুষ, কোনো একজনের দাদা। ওই পিঙ্কি যতই দুষ্ট হোক না কেন মহাদেব বাবু, ওই পিঙ্কি ছাড়া যাবার কেউ নেই মহাদেব বাবু, কেউ নেই। তাহলে পাখির সাথে পিঙ্কি এখন বিপদের মধ্যেই আছে স্যার। হ্যাঁ তাই তো আমি আপনাকে কথা দিচ্ছি মহাদেব বাবু, আমি 7 দিনের মধ্যে পিঙ্কিকে এখান থেকে নিয়ে চলে গেলেও আমি ওদের কিছুতেই ছাড়বো না। প্রয়োজনে চাকরি ছেড়ে দিয়ে আমি আবার আইনভাবে ফিরে আসবো ওদের শাস্তি দিতে। আপনি সারা গ্রামবাসীকে তৈরি করুন, সময় আসছে, কলিযুগের কুরুক্ষেত্রের মাঠে সময় নেই, দেরি নেই, যুদ্ধ শুরু হতে আরম্ভ হতে চলেছে। ওই তো আছে, ওই তো যে আমি তৈরি থাকুন মহাদেব বাবু, তৈরি থাকুন। আমার টাকাই খাচ্ছিস যাচ্ছিস, আর একটা কাজের বেলায় না পারলে ওই বৃন্দাবনকে শেষ করতে, না পারলে বেরিয়ে অফিস থেকে ফাইল গুলো চুরি করে আনতে। তুমি বিশ্বাস করো দাদা, আমি আর পাবন রাতের অন্ধকারে ভিডিও অফিসে তন্ন তন্ন করে খুঁজেছে, কিন্তু ফাইলগুলো কোথাও নেই। কাগজের ফাইল দেশে করে উড়ে যাবে, কিন্তু এমনও তো হতে পারে আমাদের আসার আগে হয়তো কেউ ফাইলগুলো ওখান থেকে সরিয়ে নিয়েছে। কে সরাবে জানি না, তবে তবে আমি আর পাবন যখন তোমার কথা মতোই ওই ফাইলগুলো চুরি করতে ভিডিও অফিসে পাখির টপকে ঢুকে, তখন দেখে অফিসটা ছন্ন ছাড়া, ফাইলগুলো হাতিয়ার টেবিল গুলো এলোমেলো, মনে হয় আমাদের আসার আগে কেউ হয়তো ওখানে গিয়েছিল। দুর্যোগের পর বন্ধুরা আমায় ভেঙে পড়লে চলবে না। রজ রজ মামা ঠিক আছে, তোরা যা, প্রয়োজন হলে আমি তোদের ডাকবো। ঠিক আছে লতা, তবে একটা কথা, এই গায়ের লোকে তোমার নামে নানান কথা বলছে, একটু সাবধানে দেখো, নিজের খেয়াল রাখো, যেন সাবধানের মতো তোমার ঘটি না উল্টে যায়। সূর্য ঠিক কথাই বলেছে রজত, ওই তোমার ঘটি উল্টে গেলে তুমি আর আমাদের পাবে না, কারণ আমরা হলাম সিয়ানা পাবলিক। ওই পাল্লা বাড়ি যেতে গাই সে দেখেই সুখে আর তোমার যাবে না, তাই তোমার জানা কাউকে চিনি না। যদি কাল যদি তোমার গতি উল্টায় তখন বলবো এইটাই হওয়া উচিত ছিল। বেঈমান বেঈমান, সব সালা বেঈমান। এই ঝামেলাগুলো একে একে শেষ করে তারপর সব কটাকে কাটবো, কিন্তু ফাইলগুলো সরালো কে? তোর মাথার থেকে অনেক ভালো আরে সত্য প্রিয়, তুই এখানে না, আমার মনে হচ্ছে ওই পাখি কিডন্যাপ হওয়ার আগেই না ফাইলগুলো বাড়িতে লুকিয়ে রেখেছিল, তাই কান চললে মাথা দেবে। বাড়ির সব কথাকে তুলে আনবো, ফাইল আপনা আপনি এসে যাবে। অপারেশনটা করবি কবে? দেরি করা মোটেই ঠিক হবে না। অতীত বর্তমান ভবিষ্যতের অলরেডি 12টা বেজেই গেছে। দেখি ভাই তুই এখানে, তোকে এইখান থেকে ফিরে নিয়ে যেতে, ক্যান্সারে আক্রান্ত রুগীকে ফেরানো যায় না ভাই, চিকিৎসা তো করানো যায় দাদা, করে কি লাভ, করে কি লাভ, সে তো মরবেই নাকি। আজকের দিনে চেষ্টা করলেই অল্পরা দেখতে পাই, ওরা চলতে পারে। তাহলে তাহলে কেন তুই মূল্যবাদের ক্যান্সারে ভুগছিস দাদা? রজত, এ রজত, আমার ভাই না আমাকে জ্ঞান দিচ্ছে। তোর ভাই নইলে দাদা তুই আমার কথা শোন, তোর সব সমস্যা সমাধান করে দেবো, তুই শুধু ফিরে আয়, ধরা দে। ছেড়ে যেতে বলছিস তাই তো?
আচ্ছা, তোরটাই ছোটবেলার কথাগুলো মনে আছে ভাই? ছোটবেলার কথা মনে নেই তাই তো, আর থাকবে বা কি করে? তুই তো তখন খুব ছোট, কিন্তু আমার সব মনে আছে। বাবা আমাকে সব বলতো জানিস। শ্বশুর বাড়ি থেকে মাত্র 2000 টাকা নিয়ে বাবা ব্যবসাটা শুরু করেছিল। তুই তখন মায়ের কোলে, আর আমি তখন একটু বড়। বাবা অক্লান্ত পরিশ্রম করে আস্তে আস্তে ব্যবসাটা বড় করতে লাগলো। আস্তে আস্তে 2000 টাকা হলো 20,000 টাকা, 20,000 হলো 20 লাখ, 20 লাখ হলো 1 কোটি, 1 কোটি হলো 2 কোটি। কত প্রিয় চেটার্জি ইন্টারন্যাশনাল ফার্ম গড়ে তোলার আমার বাবার স্বপ্ন ছিল। তখন আমাদের গাড়ি বাড়ির কোনো কিছুর অভাব ছিল না ভাই। অভাব না থাকলে তুই এই 2 নম্বরই ধান্দাতে এলি কেন? আমি আছিনি ভাই, আমি আছিনি। আমাকে আনা হয়েছে, আমরা মাটির থেকে বড় লোক হলাম। চারিদিকের মানুষজন আমাদের প্রতি হিংসে করতে লাগলো। ওই থোড়ের বাচ্চা মানুষগুলো তাই তো আমি ছেঁড়া জামা প্যান্ট পরে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই, আর আমার মায়ের ব্লাউজটা ছেঁড়া থাকুক ওরা দলে দলে এসে ধরতে দেখাও। কিন্তু কিন্তু তা যখন হচ্ছে না, ওই মানুষগুলো না হিংসে করতে থাকলো। বুঝলি ভাই, বাঙালি বাঙালির একমাত্র শত্রু রে। একটা বাঙালি ওপরে উঠুক, অন্য বাঙালিটা তাই না। তাই কামরার মতো পা গুলো ধরে ওরা মনিতে নামাতে যায়। পাড়ার ছেলেরা কারণে অকারণে প্রতিদিন বাবার কাছে জোর করে হাজার হাজার টাকা টানা দিতে আসতো। দিকে অধিকার করলে জোর জুলুম করতো। ওরা যে কমপ্লেন দিলে ওরা আবার ভূত চাইতো। ভোটের সময় নেতারা বাবার কাছ থেকে কারি কারি টাকা নিত। দিতে অধিকার করলে কারখানাটা লোক আউট করার হুমকি দিত। তারপর তারপর জানিস ভাই, ওই নেতারা ভোটে দাঁড়িয়ে না আবার শ্রমিকদের মধ্যে ইউনিয়ন শুরু করে দিত। শ্রমিকদের বোনাস বেতন বাড়ানোর জন্য সংগ্রামের পর সংগ্রাম করে কারখানা থেকে লোক আউট করে দিল। ইনকাম নেই তাই বাকি পড়লো ইনকাম ট্যাক্সের হাজার হাজার টাকা। হঠাৎ হঠাৎ একদিন ইনকাম ট্যাক্স অফিসার এসে বাবাকে অ্যারেস্ট করলো, আর বাবা ক্ষোভে দুঃখে মারা গেল। বাজারে তখন আমাদের প্রচুর দেনা ভাই, কারখানাটা বিক্রি হয়ে গেল। কিনলো কে জানি? সেই অবাঙালি মারোয়ারি শিল্পপতি। আর আমরা 2 ভাই তখন মায়ের হাত ধরে রাস্তায় রাস্তায় বেরিয়ে পড়লাম। বিশ্বাস কর ভাই, আমি সেদিন খারাপ হয়ে যাইনি রে। কিন্তু যেদিন দেখলাম আমার খিদে মেটানোর জন্য আমাদের ওই বাঙালি মাকে শিল্পপতির কাছে দেহ বিক্রি করতে হলো, সেদিন আমার মাথাটা গরম হয়ে গেল। চোখের সামনে দেখলাম আমার মায়ের শরীরে হাত দিয়েছে ওই শিল্পপতিটাকে। সেদিন ওই দৃশ্যটা দেখার পর মা বিষ খেয়ে নিল। কি বললো জানিস? তুই তোর ভয়টাকে মানুষের মতো মানুষ করবি। তখন আমার বয়স ভাই 14 বছর। হাতে তুলে নিলাম কাবারি, তারপর কুপিয়ে কুপিয়ে খুন করলাম ওই তারা শিল্পপতিকে। তারপরে এক হাতে কাতারি আর অন্য হাতে দৌড় নিয়ে আমি দৌড়িতে শুরু করলাম। দৌড়ের পর দৌড়, আজও দৌড়ে যাচ্ছি ভাই, নামিনি আর থামবো না কখনো। তবু যে তোকে ফিরে আসতে হবে দাদা। দাও প্রথমে সেই পাড়ার ছেলেগুলোর কাছে যারা কারণে অপরাধে বাবার কাছ থেকে জোর করে হাজার হাজার টাকা নিয়ে আমাদের রাস্তাটাকে বন্ধ করে দিয়েছিল। তারপর ওই নেতা মন্ত্রীগুলোর কাছে যারা বিধানসভাতে বলবো বলে বাবার কাছ থেকে গাড়ি টাকা 9-6 করে দিল। তারপর ওই বাঙালিগুলোর কাছে যারা হিংসার অবরণীতে এই পশ্চিম বাংলাটাকে ধ্বংস করতে চেয়েছিল। ওদের সবাইকে ফিরিয়ে নিয়ে ভাই, আমিও ফিরবো, নইলে নয় ভাই, নইলে নয়। মাথা গরম করিস না ভাই, মাথা গরম করিস না। তুই চলে যা প্রতীক্ষা, চলে যা। এসবই ওই চলেই যাচ্ছে, তবে তোর বিরুদ্ধে আদালতে সব তথ্য তুলে ধরতেই আমি বাধ্য থাকবো। কারণ আমি কোনো অন্যায়কে সাপোর্ট করতে পারবো না। অন্যায়কে সাপোর্ট সত্য তোর ভাই যে চলে গেল। হ্যাঁ, আমি তোকে তুলে দিতেই বললাম। ওই
যদি সব কথা বলে দেয়, যদি বলে দেয়, হ্যাঁ রজত, তুই আমার ভাইটাকে বোঝা। দেখ না, আমি 2 নম্বরই এলে ভাইটাকে তো আমি 1 নম্বর করেছি। তাই তাই ওর যা লাগে টাকা পয়সা ভিতর সম্পত্তি আমি সব দেবো। তুই ওকে একটু বোঝা ভাই, বুঝে গেলে ভালো, না হলে তুই না ওকে মেলে দে। তুই কি বলছিস? প্রতীক্ষা তোর ভাই